নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার লন্ডন সফর শেষ করে কলকাতায় ফিরেছেন এবং কলকাতায় ফিরে তিনি এদিন অর্থাৎ বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং মুখোমুখি হয়ে প্রথমেই তিনি যেটা জানালেন যে তিনি লন্ডন থেকে ফিরে একটু ক্লান্ত হয়ে পড়েছিলেন, কারণ বিশাল বড় বড় কাজ তিনি করে এসছেন, বিশাল মাথার চাপ তিনি নিয়ে এসছেন, ফলে একটা দিন রেস্টের দরকার ছিল, একটা দিন একটু আরামের প্রয়োজন ছিল, তার জন্য তিনি কোনো সাংবাদিক বৈঠক করতে পারেননি এবং তাই আজকে তিনি অর্থাৎ বুধবার তিনি নবান্নে সাংবাদিক বৈঠক করছেন। তবে সেটা ঈদের ছুটির কারণে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এবার সাংবাদিক বৈঠকের বিষয় কি, তিনি বললেন যে না, লন্ডন সফর নিয়ে তিনি একটি কথাও বলবেন না, কেননা লন্ডন সফরে যেসব সাংবাদিকদের নিয়ে সাঙ্গপাঙ্গদের নিয়ে তিনি লন্ডনে গিয়েছিলেন তারা নাকি এরই মধ্যে তাদের মতো করে খবর করেছে এবং লোকজনদের অন্য খবরের চ্যানেলদের মিডিয়াকে তাদের মতো করে যা ইনফরমেশন দেওয়ার দিয়ে দিয়েছেন। মোদ্দা কথায় যেটা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে লন্ডন সফরের বিতর্ক, সেই বিতর্ক নিয়ে এদিনের সাংবাদিক বৈঠকে যাতে কোনো প্রশ্ন না ওঠে, কোনো সাংবাদিক যাতে নতুন করে ফের সেই লন্ডন সফরের বিতর্ক টেনে না আনতে পারেন, তার জন্য শুরুতেই তার সাংবাদিক বৈঠকের মিডিয়ার মুখ বন্ধ করে দিলেন। আর তারপরেই তিনি সাংবাদিক বৈঠকের মূল উদ্দেশ্যটা নিয়ে কথা বলতে শুরু করলেন। আর সেই মূল উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে এই যে কদিন আগে আবারও কেন্দ্রের বেশ কিছু ওষুধের দাম বাড়ানো, বেশ কিছু প্রাণদায়ী ওষুধের মানে যেটা রোজই প্রায় দরকার হয় মানুষের, সেই সব কিছু ওষুধের যেভাবে কেন্দ্র দাম বাড়িয়েছে সে নিয়ে তিনি এদিন নবান্নে সাংবাদিক বৈঠকটা করছেন, এমনটাই জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাংবাদিক বৈঠক তো শুরু করলেন, কিন্তু সেই সাংবাদিক বৈঠক শুরু হওয়ার 5 মিনিট কাটতে না কাটতেই মানে 5 মিনিট এই ওষুধের দাম বাড়ানো নিয়ে কথা বলতে না বলতেই তিনি ঠিক তার নিজের জায়গায় ঢুকে গেলেন। নিজের জায়গায় কোথায় ঢুকে গেলেন? নিজের জায়গায় ঢুকে গেলেন বলতে তিনি যথারীতি তার সেই হিন্দুত্ব নিয়ে যে আপত্তি, শুভেন্দু অধিকারী কিংবা জুমলা পার্টির যে হিন্দুত্ব, সেই হিন্দুত্বকে যে তিনি পছন্দ করেন না, সেই সব নিয়ে তিনি তার বক্তব্য কথা বলতে শুরু করে দিলেন। এবং সবথেকে বড় কাজ যেটা তিনি করলেন সেটা হচ্ছে এই যে ওষুধের দাম বেড়েছে তা নিয়ে তৃণমূল নেত্রী হিসেবে তার যেটা নির্দেশ তৃণমূলের কর্মী সমর্থক নেতাদের জন্য, সেই নির্দেশটা তিনি নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই দিয়ে দিলেন, কেননা তিনি নাকি স্বাস্থ্যমন্ত্রী, সেই সঙ্গে তৃণমূল নেত্রী, তাই ওটা নবান্ন নাকি কালীঘাট অত সব ভেবে দেখার দরকার নেই। তিনি নবান্নে বসেই তৃণমূলের যে কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি কেন্দ্র সরকারের বিরুদ্ধে, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে, সেই রাজনৈতিক কর্মসূচির কিন্তু একেবারে ঘোষণা করে দিলেন, বলে দিলেন যে 4 তারিখ 5 তারিখ তৃণমূলের কর্মী সমর্থকরা এই ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদে 1 ঘন্টা 4টে থেকে 5টা বিকাল এই 1 ঘন্টা ব্লকে ব্লকে আন্দোলন করবে। ভালো কথা, তৃণমূল এই যে ওষুধের দাম বাড়ানো সে নিয়ে আন্দোলন করবে, এতে কারো আপত্তি থাকতে পারে না। সত্যিই তো কেন্দ্র সরকার যেভাবে জীবনদায়ী ওষুধের দাম পরপর ছকে ছকে বাড়াচ্ছে, সেটা নিয়ে সাধারণ মানুষের চিন্তা হতেই পারে, সেটা নিয়ে সাধারণ মানুষ হিসেবে আমাদেরও প্রতিবাদ রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়। প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভুলে গেলেন যে যে চেয়ার থেকে তিনি তৃণমূলের রাজনৈতিক কর্মসূচির কথা ঘোষণা করছেন সেটা আসলে মুখ্যমন্ত্রীর চেয়ার, সেটা যে তার কালীঘাটের অফিস নয়, এটা আসলে যে নবান্ন মুখ্যমন্ত্রীর অফিস, এবং মুখ্যমন্ত্রী হিসেবে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের কথা ঘোষণা করতে পারেন না, সংবিধানে যে তার কোনো নিয়ম নেই, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেমালুম ভুলে গেলেন। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা ভুলে যাওয়ার পরেও যেটা বললেন যে তিনি নাকি সংবিধান মেনে চলেন, এবং বিরোধীরা, শুভেন্দু অধিকারীর মতো বিরোধীরা, জুমলা পার্টির লোকেরা এই সংবিধানেরই একটা বিপর্যয় ঘটানোর চেষ্টা করছে। কেন না, তারা হিন্দুত্বকে সামনে রেখে চলছে। হিন্দুদের এবার তারা ভয় দেখাতে শুরু করেছে যে একাট্টা হও, না হলে কিন্তু মুশকিল আছে, ভবিষ্যতে কিন্তু বাংলাদেশের মতো পরিস্থিতি এই পশ্চিমবঙ্গেও হতে পারে। আর শুভেন্দু অধিকারীদের সেই যে ডাক, সেই ডাকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা মুশকিল হয়েছে সেটা হচ্ছে যে রাতের ঘুমটা উড়ে গেছে। এখন এইখানেই দাঁড়িয়েই যেটা প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী করেছিলেন। এনআরসি এবং সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও তো 2021-এর যে বিধানসভা ভোট, সেই ভোটের আগে একটা কথা বলেছিলেন বা চাল দিয়েছিলেন। আর সেই চালটা কী ছিল?
চালটা ছিল তিনি মুসলমান অর্থাৎ সংখ্যালঘু ভাই বোনদের এই কথা বলে ভয় দেখানোর চেষ্টা করেছিলেন যে এনআরসি কিংবা সিএ যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু তাদের আর কিচ্ছু করার থাকবে না, এমনকি তারা এই দেশে ভারতে পর্যন্ত থাকতে পারবে না, তাদের ধরে ধরে জেলে পোড়া হবে আর না হয় দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। 2021 বিধানসভা ভোটে তো এমনটাই চাল দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের একাট্টা করতে, কিন্তু এই কথাগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বলেছিলেন। আর তারপর কি দেখা গিয়েছিল? তারপরেই যেটা দেখা গিয়েছিল যে 2021 বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল জয় নিয়ে এই পশ্চিমবঙ্গের ক্ষমতায়, পশ্চিমবঙ্গের কুর্সিতে ফের তৃতীয়বারের জন্য ফিরে এসেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে চাল, সেই চাল বুঝতে শুভেন্দু অধিকারীদের, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, নরেন্দ্র মোদী, অমিত শাহদের সেই চাল বুঝতে কিছুটা সময় লেগেছে। প্রায় 4টে বছর কিন্তু এই শুভেন্দু অধিকারীরা বুঝতেই পারেননি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই পশ্চিমবঙ্গে লড়তে হলে তাদের কোন চাল দেওয়া উচিত, কোন রাজনৈতিক রণকৌশল নেওয়া উচিত। কেননা বারবার কিন্তু ওই সবকে সাথ সবকে বিকাশ যে স্লোগান, সেই স্লোগানের উপরে ভরসা করে কিন্তু শুভেন্দু অধিকারীরা ধাক্কা খাচ্ছিলেন। এবং সবথেকে বড় ধাক্কাটা তখন খেলেন যখন 2024 লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের মুসলমানরা একেবারে একাট্টা হয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে ভোটটা দিল। আর তারপরেই শুভেন্দু অধিকারীরা ভোটের ডেটা অ্যানালিসিস করে যেটা বুঝতে পারলেন যে যতই সবকে সাথ সবকা বিকাশ বলা হোক না কেন, এই রাজ্যের মুসলমানরা অন্তত গুজরাতের মুসলমানদের মতো হবে না, কিংবা তাদের মন পরিবর্তন করা যাবে না। আর তারপরেই শুভেন্দু অধিকারীরা যেটা রণকৌশল নিলেন সেটা হচ্ছে হিন্দুদের একাট্টা করা। মুসলমানদের তো মমতা বন্দ্যোপাধ্যায় একাট্টা করেছেন 2021 বিধানসভা ভোটের আগে সিএ এনআরসির ভয় দেখিয়ে। এবার শুভেন্দু অধিকারীরা তার পাল্টা দিলেন হিন্দুদের একাট্টা করার কথা বলে। আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বড় রকমের গ্যারাকলে ফেসে গেলেন। এবং গ্যারাকলে ফেসে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের তরপানি ছটফটানি কিন্তু শুরু হয়ে গেল। আর সেই ছটফটানি যত বাড়তে শুরু করলো ততই দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার দল শুভেন্দু অধিকারীর যে হিন্দুত্ব, সেই হিন্দুত্বের পেছনে পড়ে গেলেন। হিন্দুত্ব নিয়ে বড় বড় কথা বলতে শুরু করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্রাহ্মণের মেয়ে বলে সামনে তুলে ধরার চেষ্টা করলেন। আর এই দুই নৌকায় পায়ে দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সব থেকে বড় ব্লান্ডার করে ফেললেন সেটা হচ্ছে রেড রোডের ঈদের শুভেচ্ছা ভাষণে তিনি শুভেন্দুদের হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলে ঘোষণা করে দিলেন। ব্যাস, আর যায় কোথায়? এবং তারপরেই রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারীরা যে খেলাটা শুরু করলেন, যে চাপটা তৃণমূল নেত্রীর উপর দিতে শুরু করলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আরও হাউমাউ চাউ করতে শুরু করলেন। এবং যথারীতি আজকের সাংবাদিক বৈঠকে তিনি ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদের নামে নিজের হিন্দুত্ব ফলাতে শুরু করলেন, নিজের হিন্দুত্বের ব্যাখ্যা কিন্তু দিতে শুরু করলেন। আর সেই হিন্দুত্ব ফলাতে গিয়ে, হিন্দুত্বের প্রতি তার আনুগত্য দেখাতে গিয়ে তিনি এমন কিছু কথা বললেন যে কথাগুলোর সঙ্গে বাস্তবে কিন্তু কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। কীরকম মিল খুঁজে পাওয়া যাচ্ছে না? মুখ্যমন্ত্রী বললেন যে এই রাজ্যে নাকি সর্বধর্মর সমান অধিকার রয়েছে, সব ধর্মের সমান অধিকার রয়েছে। তিনি কোনো বিশেষ ধর্মের প্রতি কোনো একচোখামি করছেন না, তিনি সবাইকে সমানভাবে দেখছেন। কিন্তু বাস্তবে কি ঘটছে? বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে সনাতন ধর্মের উপর লাগাতার পুলিশ চাপ সৃষ্টি করছে। লাগাতার কিন্তু পুলিশ সনাতনীদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে, হরিনাম সংকীর্তনে গিয়ে নানা রকমের নিয়ম কানুন আইন ফলানোর চেষ্টা করছেন। এবং সেই সঙ্গে হরিনাম সংকীর্তন নিয়েও নানা প্রশ্ন তুলছে রাজ্য পুলিশের প্রশাসন। আর সেই যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু উত্তরবঙ্গ দিয়ে শুরু হয়ে রীতিমতো দক্ষিণবঙ্গে, এমনকি এই কলকাতার বুকে নিউ টাউনে পর্যন্ত পৌঁছে গেল। হরিনামে সাউন্ড বেশি চলে যাচ্ছে, তার জন্য তাহলে একেবারে বন্ধ করে দিন, একেবারে হিন্দুত্ব পুরো মুছিয়ে দিন।
পুলিশ স্টেশন থেকে এসছে, হরিনামে সাউন্ড বেশি জড়ে যাচ্ছে, তার জন্য। তাহলে একেবারে বন্ধ করে দিন, একেবারে হিন্দুত্ব পুরো মুছিয়ে দিন। এরপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি বিশেষ কোনো ধর্মকে আশকারা দিচ্ছেন না, তিনি সব ধর্মের কথাই বলছেন, সব ধর্মের পাশেই রয়েছেন। আর এই কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন বন্ধুরা দেখুন। সেন্ট্রাল গভর্নমেন্টে আছে কিসের জন্য? শুধু ধর্মীয় প্রবণতার নামে একটা নতুন ধর্মের আমদানি করে, যা আমাদের তপবনের নয়, যা আমাদের রামকৃষ্ণের নয়, যা আমাদের স্বামী বিবেকানন্দের নয়, যা আমাদের বেদ বেদান্ত বেদাঙ্গের নয়, যা আমাদের ঋজু সাম যজু অথর্বের নয়। শুধু মানুষকে ডিভাইড করা, কান্ট্রিকে ডিভাইড করা আর মানুষের মধ্যে দাঙ্গা লাগানো। আমি চাই বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী সব শান্তিতে ভালোভাবে হোক। ঈদও শান্তিতে পালিত হয়েছে, সামনে এই প্রোগ্রামগুলো আছে, এগুলো ভালোভাবে পালিত হোক, কারণ সামনে নতুন বছর আসছে, শুভ নববর্ষ। আমাদের মা কালীবাড়ির স্কাই ওয়াক এবং ডেভেলপমেন্ট যেটা করেছি সেটাও আমাদের প্রায় 200 কোটি টাকার উপর খরচ হয়েছে। আমরা সেটা উদ্বোধন করব 14 তারিখে, 28 তারিখে জগন্নাথ ধাম উদ্বোধন হবে। এইভাবে অনেক কাজ আমাদের আছে। সেই ধর্মকে মানব যে ধর্ম সবাইকে শ্রদ্ধা করে, সবাইকে ভালোবাসে, সবাইকে আপন করে নেয়। আবার বলছি, আমরা সব ধর্মই শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী, চৈত্র সংক্রান্তি, চড়ক পুজো, তারপরে নানা রকম গ্রামগঞ্জে আপনারা জানেন এই সময় নানা রকম প্রোগ্রাম হয়, চড়কের মেলা থেকে শুরু করে, খুব পপুলার এগুলো। অন্য কোনো প্রোগ্রামকে ডিস্টার্ব করতে যাবেন না, যার যার মতো প্রোগ্রাম করতে দিন। উই ক্যানট অ্যাকসেপ্ট the price hike of medicine and GST for Mediclaim. We cannot accept. And I will request my parliament members also, they are fighting for walk up today because the Jumla party is only one point program to divide the country, and they believe only divide and rule policy, what we don't. আমাদের কনস্টিটিউশন আমরা মানি, আগে কনস্টিটিউশনকে শ্রদ্ধা করো, তারপরে কারো অধিকার কেড়ো। কনস্টিটিউশনকে শ্রদ্ধা না করে মনে রাখবেন, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। এবং পরিষ্কার আমি বলছি, আমি কিন্তু শ্রীকৃষ্ণের বাণীও শুনি, স্বামী বিবেকানন্দও পড়ি, নেতাজিও পড়ি, গান্ধীজিও পড়ি, আম্বেদকরও পড়ি, আবুল কালাম আজাদও পড়ি, রামকৃষ্ণও পড়ি। একই কথা, কর্ম যার ধর্ম তার। ধর্ম তখনই সদিচ্ছা লাভ করে যখন তার কর্মটা মানবিক হয়, আর কর্ম যদি দানবিক হয় সেখানে কোনো ধর্মকেই শ্রদ্ধা জ্ঞাপন করা যায় না। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি। আমাকে কেন বিদেশে গেলে কোয়েশ্চেন করবে, আর we Hindu? Who are they? Am I compelled to reply my question to BJP party? কালকে তো ছেড়ে দিয়েছে, আমি নাকি রেজিগনেশন করেছিলাম। কত ফেক আর চলবে, ফেক আর ফেক। আমরা এফআইআর করেছি, ইয়েস। যা তা করে বেড়াচ্ছে কয়েকটা ডিজিটালকে টাকা দিয়ে, সবাই নয়, তাদের আমি সাধুবাদ জানাই যারা ভালো করে পজিটিভ মানুষের কথা বলেন। আমার কথা নাইবা বললেন, আমাকে 10টা গালাগালি দিন, আমার কোনো গায়ে ফোসকা পড়বে না, আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। কিন্তু কেন আপনারা প্রতিদিন মিথ্যে কথা বলছেন, কিছু ফেক ভিডিও তৈরি করছেন? আগে মনে নেই আপনাদের, বাংলাদেশের পিকচার নিয়ে মুর্শিদাবাদের পিকচার বলে দেখিয়েছিল, গুজরাটের পিকচার নিয়ে, রাজস্থানের পিকচার নিয়ে বেঙ্গল বলে দেখিয়েছিল, এবং এখনো সেটাই পরিকল্পনা করে জুমলা পার্টি করছে।
আমি ঝুমলা পার্টিকে বলবো, সত্যিই যদি ধর্মকে ভালোবাসেন, বাসন্তী পুজো করুন, নবরাত্রি করুন, অন্নপূর্ণা পুজো করুন। আমিও অন্নপূর্ণা পুজোর পুজো দিই। ইতিহাসটা জেনে রাখুন। যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে, অস্ত্রশস্ত্র যে কোনো পাঞ্জাবিরাও কৃপার নেয়। আপনিও সিস্টেম অনুযায়ী নিশ্চয়ই করতে পারবেন, পুলিশের রেস্ট্রিকশন মেনে। অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয়। এবার আমার একটাই কোয়েশ্চেন, বলুন তো, এরা যে রামনবমীতে মিছিল করে, আমাদেরও অনেকে করেন, আমার কোনো আপত্তি নেই, আমরা চাই পিসফুলি হোক। একদিন তো বাসন্তী পুজোই, মানে অন্নপূর্ণা পুজো, রামনবমী, যেটা এখন হয় চৈত্র মাসে, সেটাই ছিল। কিন্তু রামচন্দ্র যখন অকাল বোধন করেন, রাবণকে হত্যা করার, রাবণকে ধ্বংস করার জন্য, সেইটাকেই তো আমরা এখন অরিজিনাল দুর্গাপুজো বলে সেলিব্রেট করি। এটাকেও সেলিব্রেট করি, বাট নট ইন দ্যাট ওয়ে। সবাই সবার মতো করে নবরাত্রি পালন করবে, এটাই ধর্ম। সবাই সবার মতো করে পুজো করবে, এটাই ধর্ম। তো আমি শরৎকালে শিউলি ফুল ভাসে, কাশফুল ভাসে, এটা তো আমরা করি, এটা তো রামচন্দ্র করেছিলেন। তাহলে সেদিনটা কি আপনাদের মনে পড়ে না? সেটা কি রামনবমী নয়? সেটা কি রামচন্দ্র নিজের চোখটা পর্যন্ত যখন 107টা ফুল দিয়ে একটা বাকি ছিল, নিজের চোখ দিতে গিয়েছিলেন? ইতিহাসটা জানুন, এবং ইতিহাসের এটাই শিক্ষা, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। যথাতথা কর্ম হোক ভালো। কর্ম মানে ধর্ম, ধর্ম মানে কর্ম। ভালো কাজ করুন, মানবিক হন, দানবিক হবেন না দয়া করে, এটা আমার বলা থাকলো। আর বামপন্থীরা তো হঠাৎ করে সব বামপন্থীদের আমি বলি না, অনেক শ্রদ্ধেয় মানুষ আছে, তাদের আমি শ্রদ্ধা করি, যারা একদিন করতেন এখন করেন না। কিন্তু বিজেপির যারা আছে দোসর, তাদেরও বলি যে গৌরকীকরণ আর রক্তিমকরণকে একসাথে মিলিয়ে দেবেন না। আপনারাও বড় বড় সাম্প্রদায়িক হয়ে গেছেন। সব ব্যাপারেই আমরা দেখি, ইলেকশন থেকে শুরু করে সব ব্যাপারেই বামরাম এক, জগাই মাধাই গদাই। অর্থাৎ বন্ধুরা বেশ বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে শুভেন্দু অধিকারীদের হিন্দুত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে, সেই হিন্দুত্বের ডাকে কতটা চাপে পড়ে গেছেন। হিন্দুরা এই যে একাট্টা হতে শুরু করেছে, এক হতে শুরু করেছে, তাতে তিনি কতটা চিন্তিত, তার রাতের ঘুম কতটা উড়েছে, সেটা কিন্তু এদিনের যে সাংবাদিক বৈঠক কিনা আসলে ছিল কেন্দ্রের ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদে, সেই সাংবাদিক বৈঠক পরিণত হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় কেমন হিন্দু, কোন হিন্দুত্বে বিশ্বাসী তিনি, কোন হিন্দুত্বকে আসল হিন্দুত্ব বলে মনে করেন, সেই সব ব্যাখ্যা দিতে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় এখন সারাক্ষণ শুভেন্দু অধিকারীর যে হিন্দুত্ব, সেই হিন্দুত্বই কিন্তু ঘোরাফেরা করছে। আর সেই হিন্দুত্বের যেভাবে হাওয়া সারা বাংলায় ছড়িয়ে পড়ছে, তাতে আগামী 26-এর ভোটে কি হবে, কি হতে পারে, তারই হিসেব নিকেশ যে এখন তৃণমূল নেত্রীর মাথায় বনবন করে ঘুরছে, সেটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।